নমস্কার। একটি বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বিস্ফোরক তথ্য সন্দীপ রায় নাকি সমকামী ছিলেন। আর সঞ্জয় রায় ন্যাক্রোফিলিক। আচ্ছা, সঞ্জয় রায় যদি ন্যাক্রোফিলিক হয়, না আচ্ছা ন্যাক্রোফিলিক কাকে বলে? না, ডেড বডির সাথে যে যৌন লিপ্সা অনুভব করে তাকে ন্যাক্রোফিলিক বলে। তো সঞ্জয় রায় যদি ন্যাক্রোফিলিক হয় তাহলে আপনি এই কেসগুলোকে যদি একটু সাজান, আর সন্দীপ রায় যদি সমকামী হয়, সমকামী মানে ওনার ল্যাপটপ থেকে নাকি কিছু ফটোজ অ্যান্ড ভিডিওস পাওয়া গেছে যা পুরুষদের পুরুষদের জামা কাপড় ছাড়া যে ছবি এবং ভিডিও তার ল্যাপটপ থেকে পাওয়া গেছে। সেখান থেকে ধরা যাচ্ছে, তাকে ভাবা হচ্ছে যে সমকামী হতে পারেন উনি। আর দ্বিতীয়, ন্যাক্রোফিলিক কেন বলা হচ্ছে? না, তার এগেনস্টে সিবিআইয়ের কাছে যা তথ্য, যে তিনি তার মোবাইল থেকে যে সব পাওয়া গেছে, তথ্য পাওয়া গেছে, ছবি, ভিডিও, মর্গে তিনি ওই বাস্টার্ডটা মর্গে গিয়ে ডেড বডির সাথে সেক্স করা ছবি, ভিডিও তার মোবাইলে রেখে দিয়েছে। এবং সেই দিনে, ঘটনার দিনে তিনি দুবার রেড লাইট এরিয়াতে গেছে। এবার রেড লাইট এরিয়া থেকে এসে তারপরে হঠাৎ করে আরজি করের 4 তলায় উঠে গেলেন এবং 20 মিনিট পরে ফিরে এলেন। তার মানে মার্ডারটা আগেই হয়ে গেছিল। অতএব ধর্ষণের জন্য মার্ডার না, মার্ডারের পরে ধর্ষণ, এই তত্ত্বটাই এখন খাড়া হচ্ছে। এরপরে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ সমস্ত ধরনের দুর্নীতিতে জড়িত এবং তার আগের যে থাইল্যান্ডের কেস আসছে, যে একটা মেল নার্সকে তিনি সেক্সুয়ালি হ্যারাস করেছিলেন। তো সেখান থেকে যদি তিনি সমকামী হয়ে থাকেন, যদি এই তথ্য কেউ জানতে পারে, তিনি ডেফিনেটলি সর্বৈব চেষ্টা করবেন যে সেটাকে লোকাতে। এখন এই কারণেই কি মার্ডার প্ল্যান করা হয়েছিল? এরপরে আসছি যে সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে কি কেউ ডেকে ডেকে নিয়ে এসেছিল যে আচ্ছা এইভাবে একটি বডি আছে, তুই যা করার করে যা? এরপরে এই এটা একটা বিস্ফোরক আপডেট বলা যেতে পারে। আর প্রমাণ লোপাটের কেস তো কেউ এটাকে ডিনাই করতে পারবে না বলেই মনে হয়। আর যদি এবিপি আনন্দতে দেখা যাচ্ছিল যে একজন তৃণমূলেরই সহসভাপতি, সে বলছে যে পেছন দিক থেকে আরামসে সিসিটিভি কভারেজ নেই, আরামসে আসা যাওয়া করা যেতে পারে। এখন সেখান থেকে কে এসেছে, কে ঢুকেছে, কে রেপ অ্যান্ড মার্ডার করেছে বা মার্ডার করেছে, সেটা তো প্রমাণ সাপেক্ষ। আর এই যে মর্গে অবলীলাক্রমে যাতায়াত সঞ্জয় রায়ের, এটার পেছনেও সন্দীপ ঘোষের অবশ্যই হাত আছে। তার তার ছাড়া নিশ্চয়ই মর্গে যে কেউ ঢুকে যেতে পারবে না। রাত্রিবেলায় নাকি তাকে সেখানে লাইট জ্বলা অবস্থাতেও মাঝে মধ্যেই দেখা যেত। এরপরে আসছি আমি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ব্যাপারে। জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলো করেছেন, আর নবান্নতে নাটক চলছে। নবান্ন কিন্তু নিজের প্রপার লাইনে যাচ্ছে। আস্তে 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 জুনিয়র ডাক্তারদেরকে রাজনীতির দিকে ঠেলে দেওয়া এবং তাদেরকে তাদের বিরুদ্ধে একটা জনগোষ্ঠী, একটা মতকে প্রতিষ্ঠিত করা। সেটা হচ্ছে আমরা চাইছি, ওরা চাইছে না, ওরা রাজনীতি করছে। এখন জুনিয়র ডাক্তাররা যা ইয়েগুলো রেখেছে, দাবিগুলো রেখেছে, তার মধ্যে মেন হচ্ছে যে স মিডিয়া কভারেজের মধ্যে আলোচনা। মুখ্যমন্ত্রী থাকবেন
এবং মিডিয়া কভারেজের মধ্যে আলোচনা হবে, আর ৩০ জনকে যেতে দিতে হবে, আর ৫টা দফা যে আমাদের দাবি আছে সেই নিয়েই আলোচনা করতে হবে। এখন তিনি খুব ভালো করে জানেন যে কি, কি প্রসঙ্গে আসবে। তার উত্তর মুখ্যমন্ত্রীর কাছে নেই। তাই মিডিয়ার সামনে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই চাইবেন না এটাকে ফেস করতে। আমার মনে হয় একটু যথেষ্ট বুদ্ধিমত্তার সাথেই এই স্টেপটা নেওয়া হয়েছে, এবং মুখ্যমন্ত্রী যতই চোখ রাঙানি দেখাক, এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার এখনো পর্যন্ত তিনি সেই সেই পজিশনে নেই। তাই জন্যই যে মিটিং কালকে ডেকেছিলেন, বৃহস্পতিবারে ডেকেছিলেন, তিনি সেটা ক্যানসেল করেছেন। এরপরে হচ্ছে সঠিক রাস্তাতে কি জুনিয়র ডাক্তাররা আছেন? শুধু একটা, যে এই যে রাজনীতি ঢুকতে দেবো না, খুব ভালো ডিসিশন। কিন্তু তাদের 14 তারিখে হঠাৎ করে ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে লোকে চলে যেতে পারে। কিন্তু বিজেপির কাউকে দেখতে পেলেই গো ব্যাক, গো ব্যাক। হোয়াট ইজ দিস? আরে আরামসে বলতে পারেন যে, "না, আমরা আপনাকে ওয়েলকাম করছি না, আমরা চাইছি না।" কে জাস্টিস গাঙ্গুলি, প্রাক্তন জাস্টিস গাঙ্গুলিকে, কে উনি? অ্যাটলিস্ট কিছুটা সম্মান দিয়ে কথাই বলতে পারতেন। আর কোথায় আজকে অগ্নিমিত্রা পাল যাচ্ছেন তার বিজেপি অফিসে প্রেস কনফারেন্স করবেন বলে, তাকে দেখেই হঠাৎ করে গো ব্যাক, গো ব্যাক। ভূত দেখার মতো। মানে আপনারা চাইছেন এটা কি? আপনারা কে? আরে কখনো না কখনো রাজনৈতিক দলকে দরকার পড়বে। আপনারা চাইছেন কি? আপনি এই সিস্টেমটাকে তো পাল্টাতে পারবেন না। যতক্ষণ মাথাতে যিনি আছেন, যিনি প্ল্যান করে সিস্টেমটাকে বানিয়েছেন, তাকে রেখে দিয়ে আপনি সিস্টেম চেঞ্জ করে দেবেন। এরপরে তার পদত্যাগটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এই সিস্টেমটাকে ধ্বংস করতে হবে। এই এই তার একটা ওয়ে আউট খুঁজতে হবে। আমি ১ম থেকে বলে আসছি যে সমস্ত রাজনৈতিক বিরোধী দলগুলোকে এক ছাতার তলায় আপনারা আনতে পারেন। তাহলেই শাসকের চুল খাড়া হয়ে যাবে। আপনারা ডাক দিন যে সবাই আসুন, একসাথে আসুন। একটা মিছিল করে দেখান, তাহলেই হবে। এরপরে যে আ রাজনৈতিক দিকটাকে শাসক দল তুলে ধরছে। কি না, এক তো হচ্ছে লোক খেপানো ডাক্তারদের এগেইনস্ট এ, আর দ্বিতীয় হচ্ছে তোমরা এই রাজনৈতিক দলে। এখন কদিন এরা এই রাজনৈতিক বাইরে থাকতে পারবেন, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ অলরেডি লেভেল লাগছে কিন্তু। তো একটু দূরে থাকুন ওই যেটা, যার কিন্তু আজকে পশ্চিমবঙ্গে কোনো ভিত্তি নেই। সিপিআইএম, ডিওয়াইএফআই, এদের থেকে একটু দূরে থাকুন। আর তৃতীয়, সবার উপরে সবার উপরে জাস্টিস। জাস্টিস মানে যারা প্রমাণ লোপাট করেছে তাদের, এবং তাদের শাস্তি, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি। এবার আপনারা বাকি যে ৪ দফা ৫ দফা যে এর অপসারণ, ওর অপসারণ এসব চাইছেন, ওটা কিন্তু জাস্টিস হলে অটোমেটিক এসে যাবে। কিন্তু কোয়েশ্চেন আপনারা অবশ্যই করবেন যে কে করেছে? কেন করেছেন? কেন ভাঙলেন? কেন পুড়িয়ে দিলেন? কেন তাড়াহুড়ো করলেন? কেন টাকার অফার করা হলো? কেন আ এ ডিসি সেন্ট্রালকে দিয়ে মিথ্যা কথা বলানো হলো? কেন ১৪ তারিখে রাত্রিবেলায় আ এটাকে ভাঙা হলো? 3rd ফ্লোরকে, 2nd ফ্লোরকে ভাঙা হলো? এই কোয়েশ্চেন গুলো অবশ্যই মুখ্যমন্ত্রীকে যদি করতে পারেন, তাহলে জানবো যে হ্যাঁ, সত্যিই আপনারা সাকসেসফুল। এরপরে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট অবশ্যই আপনাদের ২য় কোনো আ উকিল ধরা উচিত। কারণ আমি যা দেখতে পাচ্ছি, আপনাদের উকিল তো কোনো কথাই বলতে পারছেন না। আর নির্যাতিতা ফ্যামিলিকেও বলব যে আপনারা উকিল ধরুন। যারা যে সুপ্রিম কোর্টে কথা বলতে পারে, বা হাইকোর্টে বাঘের মতো গিয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সুপ্রিম কোর্টে কথা বেরোয় না। শুধুমাত্র কপিল সিব্বলের কথাই শোনা যাচ্ছে। আর একটা, সত্যিকারের বলছি, এরপরেও যদি কেস না করেন কপিল সিব্বলের উপরে, একটা কেস করুন প্লিজ। ওই ইয়েতেই একটা কেস করুন যে এই যে মিথ্যাচার, ২৩ জনের মৃত্যু, একটা সাধারণ মানুষও কেউ কমপ্লেন করেনি। অতএব এর থেকে ভালো সুযোগ আপনি পাবেন না।
আপনারা পাবেন না। অবশ্যই সুপ্রিম কোর্টকে মিথ্যাচার করে অন্যদিকে ডাইভার্ট করার জন্য একটা কেস করুন। তাহলেই এর থেকে বেশি ভালোভাবে প্যাঁচে আর কেউ ওরা পড়বে না। আর লাস্ট কথা, সিবিআই কিন্তু সঠিক রাস্তাতেই এগোচ্ছে। আজকে সবথেকে বড় কথা, ডিসি সেন্ট্রাল অ্যান্ড ডিসি নর্থকে তারা ডেকে পাঠিয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। আর ৪ জন পিজিটিকে ডেকেও চতুর্থবার, আই থিংক থার্ড অর ফোর্থ টাইম ওদেরকে ডেকেও জিজ্ঞাসাবাদ চলছে। অতএব আমার মনে হয় সিবিআই একদম সঠিক রাস্তায় আছে এবং এর জাস্টিস হবেই। এবার জাস্টিসের মাঝখানে তথ্য তো সবাই জেনে যাবে। কিন্তু মানে সিবিআইয়ের কাছে অলরেডি আছে কি ঘটনা হয়েছে প্রমাণ করা। এই প্রমাণ ফাইনাল স্টেজে যদি কেউ না অন্তরায় হয়ে দাঁড়ায়, তাহলে এটা আমাদের সামনেও আসবে। আর সঞ্জয় রায়ের ন্যাক্রোফিলিক হওয়া কেসটাকে কিন্তু সম্পূর্ণভাবে করছে যে সঞ্জয় রায় যখন গেছিল তখন হয়তো ওই অভাগিনীর মৃত্যু হয়ে গিয়েছিল। দেখা যাক পরের আপডেট কি আসে।